ফুলপুর নামক কোনো একটি গ্রামে সাথী তার মা সুমিত্রা এবং দাদি কৌশলার সঙ্গে বসবাস করত। সাথী যখন খুব ছোট ছিল তখনই তার বাবা মারা যায়। এরপর বাড়ির সমস্ত দায়িত্ব এসে পড়ে সুমিত্রার ঘাড়ে, আর সুমিত্রার সংসার চালানোর জন্য বাজারে কাঠের সুন্দর সুন্দর পার্স বিক্রি করত। কিন্তু তাতে তার ইনকাম বেশি হতো না। সুমিত্রা যেমন তেমন করে বাসি পচা খাবার খেয়ে নিজের সংসার চালাতো। হঠাৎ করে একদিন সুমিত্রার শরীর খারাপ হয়ে যায়। মা, আজকে তুমি পার্স বিক্রি করতে যেও না, বাইরের আবহাওয়াটাও ভালো নেই, আর আজকে তোমার শরীরটাও ভালো নেই। প্লিজ মা, তুমি আজকে যেও না। আরে না মা, আমার কিচ্ছু হয়নি, তুমি একদম চিন্তা করো না। তুমি বাড়িতে থাকো, নিজের খেয়াল রাখো। আমি তাড়াতাড়ি কিছু পার্স বিক্রি করে আবার ফিরে আসবো। আর তারপর সুমিত্রা পার্সগুলো নিয়ে বিক্রি করতে চলে যায়। সুমিত্রা গ্রামে ঘুরে পার্সগুলো বিক্রি করছিল, তখন হঠাৎ করেই তার মাথা ঘুরে যায় আর সে রাস্তার মধ্যেই পড়ে যায়। ঠিক তখনই দুর্ভাগ্যবশত দ্রুত গতিতে আসা একটা গাড়ি সুমিত্রার গায়ের উপর দিয়ে চলে যায়, আর ঘটনাস্থলে সুমিত্রা মারা যায়। যখন এই খবর সুমিত্রার মেয়েও তার শাশুড়ির কাছে পৌঁছায়, তখন তারা ঘটনাস্থলে দৌড়াতে দৌড়াতে আসে। মা, মা, ফিরে এসো মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ ওঠো মা, তুমি চোখ খোলো। এরপর সাথীকে সাথীর দাদি কৌশলা অনেক বুঝায় এবং তাকে শান্ত করে, আর এরপর তার মায়ের শেষ কার্য শেষ করে। বাড়িতে আসার পর সাথী বলে, এসব কি হয়ে গেল দাদি? এখন আমাদের কে খেয়াল রাখবে? মা আমাদের ছেড়ে কেন চলে গেল দাদি? এখন আমরা কিভাবে থাকবো? মা কোথায় চলে গেল আমাদের ছেড়ে দাদি? নিজেকে সামলে নাও মা, এসব কিছু আল্লাহর ইচ্ছেতে হয়েছে। যে এই পৃথিবীতে জীবন নিয়ে এসেছে তাকে একদিন না একদিন ফিরে যেতেই হবে। পার্থক্য শুধু এতটুকু, কেউ আগে চলে যায়, আবার কারো কিছুদিন পর যেতে হয়। মনে সাহস জোগাও মা, এখনো তোর পুরো জীবনটা পড়ে আছে। এভাবে ভেঙে পড়লে হবে না তো। মনে সাহস রাখ মা, সব কিছু ঠিক হয়ে যাবে দেখিস। যেহেতু সুমিত্রার স্বামী অনেক আগেই মারা গিয়েছিল আর এখন সুমিত্রার মাও মারা গেছে, তাই বাড়িতে ইনকাম করার মতো একজনও নেই। বৃদ্ধা দাদি ছিল, সেও ছিল একদম শক্তিহীন এবং বাড়িতে যা খাবার বেঁচেছিল দেখতে দেখতে সে খাবারও ফুরিয়ে যায়। একদিন সাথীর প্রচন্ড ক্ষুধা পায় এবং সে সময় তার দাদির কাছে যায় আর বলে, দাদি, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। মা, আজকে পানি পান করেই ঘুমিয়ে যাও, দেখি কালকে কিছু ব্যবস্থা করতে পারি কিনা। সেই রাতে সাথী নিরাশ হয়ে পানি পান করেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় কৌশলা গ্রামের সাহেবার কাছে যায় কিছু টাকা ধার করার জন্য। মালকিন, আমাকে কিছু টাকা ধার দিন। মালকিন, আমার বাড়িতে দুদিন বিন্দু মাত্র খাবার নেই। আমার ছোট্ট নাতনিটা কাল থেকে কিছুই খায়নি। দয়া করে আমাকে কিছু টাকা দিন, এর পরিবর্তে আমি আপনার সব কাজ করে দেব। আপনার দোহাই লাগে, এই গরিব বুড়িটার উপর একটু দয়া করুন। আরে, আমাদের বাড়িতে কি দাঁতশালা খুলে বসেছি যে যেই আসবে তাকেই টাকা দান করব? আর তোমাকে যদি টাকা দিয়ে দেই তাহলে পরিশোধ করবে কিভাবে তুমি? কি দেখে তোমাকে টাকা দেব? হ্যাঁ, আর তোমার মতো একটা বৃদ্ধ মহিলাকে আমার বাড়িতে কি বা কাজ করতে দেব? কাজ করতে করতে হঠাৎ করে মরে পড়ে থাকলে তখন আমাদের জানের জ্বালা দেখো। তোমাকে কোনো কাজ দিতে পারবো না, আর কোনো টাকাও ধার দিতে পারবো না। তুমি অন্য কোথাও গিয়ে দেখতে পারো। কৌশলা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। তখন কৌশলার নজর পড়ে বাড়িতে রাখা পার্সগুলোর দিকে, যেগুলো তার বৌমা বিক্রি করত। আর সে সকল পার্সগুলো একটি ঝুড়িতে করে বিক্রির কথা ভাবে। এরপর সে সব পার্সগুলো বিক্রির জন্য বাজারে চলে যায়। পার্স নাও, পার্স, সুন্দর সুন্দর পার্স আছে, পার্স নাও। এভাবে কিছু মানুষ কৌশলার কাছ থেকে পার্স নেয়, যার কারণে কৌশলার কাছে কিছু টাকা আসে। আর সেই টাকা দিয়ে কৌশলা তার বাড়ির জন্য আটা, চাল, ডাল নিয়ে আসে। সেদিন তো পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই কিছুদিন কেটে যায়।
এরপর একদিন হঠাৎ করে কৌশলার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। এখন তো সে বিছানা থেকে উঠতেই পারছে না। অন্যদিকে দাদির চিকিৎসার জন্য সাথীর কাছে 1 টাকাও ছিল না, আর না তার কাছে ততগুলো টাকা আছে যে টাকা দিয়ে মার্কেট থেকে পার্স কিনে নিয়ে এসে সেগুলো বিক্রি করবে। এরপর সাথী বাধ্য হয় একটা কাজ খোঁজার জন্য, কারণ তার কাছে আর কোনো রাস্তাই ছিল না। এরপর সাথী কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। পুরো দিন কেটে যায় কিন্তু সাথী কোনো কাজ পায় না। সে পুরো দিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছিল। নিরাশ হয়ে সে বাড়ির দিকে ফিরে আসছিল, তখন সে লক্ষ্য করে রাস্তার মোড়ে কিছু ছোট ছোট বাচ্চারা গাড়ি পরিষ্কার করছে, আর এর পরিবর্তে গাড়িওয়ালারাও কিছু টাকা দিয়ে যাচ্ছে। সাথীও সেখানে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই অনেক বড় একটা গাড়ি তার সামনে এসে দাঁড়ায়, আর সঙ্গে সঙ্গে সে গাড়িটি পরিষ্কার করতে থাকে। কিন্তু গাড়ির মালিক তাকে কিছু না দিয়েই সেখান থেকে চলে যায়। হে আল্লাহ, এটা আমার সাথে কি হচ্ছে? আমি তো কিছুই করতে পারছি না। না কেউ আমাকে নিজের কাছে রাখছে, না আমি কিছু করতে পারছি। আমি তো আমার দাদির খেয়ালও রাখতে পারছি না। যদি এমনি চলতে থাকে তাহলে আমার দাদিও একদিন আমাকে ছেড়ে চলে যাবে। না না, আমি আমার দাদিকে মরতে দিতে পারি না। যে করেই হোক আমি আমার দাদিকে বাঁচাবই। ঠিক তখনই সাথীর সামনে আরো একটি বড় গাড়ি এসে দাঁড়ায়, আর সাথী উৎসাহ নিয়ে সেই গাড়ির আয়না পরিষ্কার করে। তখন সে গাড়ির মালকিন তাকে 20 টাকার একটা নোট দেয় এবং সেখান থেকে চলে যায়। সাথী এখন কিছু টাকা পেয়ে গেছে, এর কারণে সে খুশি মনে বাড়ি ফিরে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই রাস্তার মধ্যে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। বৃদ্ধা মহিলা সাথীকে বলে, মা, এই গরিব বুড়িকে সাহায্য করো, খোদা তোমার ভালো করবে। 3 দিন হয়ে গেল আমি দানা পানি কিচ্ছু খাইনি। ক্ষুধার চোটে আমি নড়তে পারছি না। এই অসহায় গরিব বুড়িকে খাবার খাওয়াও মা, তোমার অনেক ভালো হবে। সাথী সেই বৃদ্ধা মহিলার কথা শুনে একটু বেশি উদাস হয়ে যায়, আর অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর বলে, চলুন আমি এক্ষুনি আপনাকে খাবার খাইয়ে দিচ্ছি। সাথীর কাছে যে 20 টাকা ছিল সেই 20 টাকা দিয়ে খাবার কিনে সেই বৃদ্ধ মহিলাকে খাইয়ে দেয়। নিন বুড়িমা, খাবার খেয়ে নিন। বৃদ্ধা মহিলা খাবার খেয়ে খুব খুশি হয় এবং সাথীর জন্য অনেক দোয়া করে। সাথী উদাস মনে সেখান থেকে উঠে বাড়ির দিকে যায়। এখন আমি বাড়ি গিয়ে দাদিকে কি বলবো? একটা কাজও তো পেলাম না, আর বাড়িতে খাবারের জন্য একটা দানা পর্যন্ত নেই। ঠিক তখনই পেছন থেকে একটা সুমধুর কণ্ঠ ভেসে আসে, সাথী, ও সাথী। এরপর সাথী যখন পিছনে ঘুরে তখন সে লক্ষ্য করে তার পেছনে অনেক সুন্দর একটা পরী দাঁড়িয়ে আছে। পরীকে দেখে সাথী অনেক অবাক হয়ে যায়। এ তুমি? আমার নাম জানলে কিভাবে তুমি? আমার নাম খুশি পরী, আর পরী লোক থেকে এসেছি আমি। তোমাকে দেখে খুবই দুঃখী মনে হচ্ছিল, এর কারণে আমি তোমার পিছু নেই, আর তোমার পরীক্ষা নেয়ার জন্য বৃদ্ধ মহিলা সেজে তোমার কাছে আসি। কিন্তু তুমি তো খুবই ভালো একটা মেয়ে, তুমি আমাকে সাহায্য করেছো। এত কষ্টে থাকার পরও তুমি আমার পাশে দাঁড়িয়েছো। বলো কি চাও তুমি? তোমার যা ইচ্ছা তুমি তাই চাইতে পারো আমার থেকে। সাথী খুশি পরীর কথা শুনে নিজের বাড়ির অবস্থা সম্পর্কে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর পরী তখন অশ্রুসিক্ত হয়ে যায়। এরপর পরী সাথীকে বলে, সাথী, আমি তোমাকে 3টা জাদুর পার্সের গাছ দিতে চাই। প্রথম গাছ থেকে তুমি যত ইচ্ছা খাবার চাইতে পারো, ওইখান থেকে তুমি সুস্বাদু খাবার পাবে। দ্বিতীয় গাছটি তোমাকে তোমার পছন্দ মতো কাপড় দেবে, এবং তৃতীয় গাছটি তোমার জাদুর পার্স দেবে। আর সে জাদুর পার্সগুলো তুমি বাজারে বিক্রি করবে। সেগুলো বাজারে বিক্রি করলে তোমার সকল সমস্যা দূর হয়ে যাবে। এখন তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। তোমার বাড়ির আঙিনায় তুমি তোমার সেই জাদুর 3টি গাছ পেয়ে যাবে। সাথী খুশি হয়ে বাড়ি ফিরে আসে এবং সে দেখে সত্যি তার বাড়ির আঙিনায় 3টা জাদুর গাছ আছে। সাথী প্রথম গাছটিকে বলে,
এই জাদুর পার্সের প্রথম গাছ, আমাকে খাবার দাও। এরপর প্রথম গাছ থেকে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এবং খাবার বানানোর বিভিন্ন দ্রব্য সামগ্রী চলে আসে। সাথী অনেক খুশি হয় এবং খাবার নিয়ে নিজের দাদির কাছে চলে যায় আর দুজনে মিলে মজা করে খাবার খায়। এরপর সাথী দ্বিতীয় গাছের কাছে যায় এবং নিজের জন্য এবং দাদির জন্য কাপড় চায়। এখন আমি তৃতীয় গাছ থেকে পার্স নিয়ে বাজারে বিক্রি করতে যাব, আর যে টাকা পাবো সেই টাকা দিয়ে দাদির খুব ভালোভাবে চিকিৎসা করাবো। পরের দিন সকালবেলায় সাথী তৃতীয় নাম্বার সেই গাছ থেকে জাদুর পার্স নিয়ে সেগুলো বিক্রি করার জন্য বাজারে যায়। সাথীর পার্সগুলো দেখতে এত সুন্দর ছিল যে মানুষজন সেই পার্সগুলো দেখেই কিনে নেয়। প্রথম দিনেই তার অনেক লাভ হয় আর সেই টাকাগুলো নিয়ে তার দাদির অনেক ভালোভাবে চিকিৎসা করায়। কিছুদিনের মধ্যেই তার দাদি সুস্থ হয়ে যায়। সেই জাদুর পার্সের গাছ থেকে নানা ধরনের পার্স নিত। সেই পার্সগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করত সাথী। দেখতে দেখতে তারা ধনী হয়ে যায় আর কৌশলার শরীরও ভালো হয়ে যায়। এরপর থেকে দুই দাদি নাতনি আনন্দে জীবন কাটাতে থাকে। সেই জাদুর তিনটি পার্সের গাছের কারণে তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট আসেনি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো।